নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। ডার্বির দিন এগিয়ে আসছে। আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। কারণ আজকে ১৪ তারিখ হয়ে গিয়েছে। ১৭ তারিখে ১৭ই মে ইস্টবেঙ্গল মোহনবাগান কলকাতার ডার্বি। আর এই ডার্বি কিন্তু ঠিক করে দেবে কে হবে এবারের আইএসএল চ্যাম্পিয়ন। এরই মধ্যে কিন্তু ক্লাব জোট ইস্টবেঙ্গল ছাড়া তারা এআইএফএফ কে প্রস্তাব দিয়েছে যে তারাই আগামী বছরে আইএসএল করবে। জিনিয়াস স্পোর্টসকে তাদের আহ, পরামর্শদাতা বা এই টেকনিক্যাল সাপোর্টের জন্য রেখে তারা আইএসএল করতে চায় বলে প্রস্তাব দিয়েছে। মানে আবার একটা আগামী বছরের আইএসএল নিয়ে জটিলতা চলছে, এখনো চলবে। যাই হোক, এবছরের আইএসএলটা অন্তত ভালোই ভালোই শেষ হোক, এটাই কামনা করব। তবে ১৭ তারিখ যাই হোক না কেন, ২১ তারিখে দুটো ম্যাচ কিন্তু দুটো টিমের একই সময় রাখা হয়েছে, কলকাতাতেই রাখা হয়েছে। মোহনবাগান খেলবে ২১ তারিখে, তারা খেলবে দিল্লির বিরুদ্ধে, স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। ২১ তারিখে ইস্টবেঙ্গল খেলবে ইন্টারকাশির বিরুদ্ধে। ইস্টবেঙ্গলের ম্যাচটা হবে আহ, একই সময় ৭:৩০-তে কিশোর ভারতী স্টেডিয়ামে। মোহনবাগান খেলবে যুবভারতী ক্রীড়াঙ্গনে ওই স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। তার আগে ডার্বি হচ্ছে, ডিসাইডার ম্যাচ হতে চলেছে এবারের আইএসএল এর। যে ডার্বি জিতবে সেই কিন্তু চ্যাম্পিয়ন এবারে, সেই কিন্তু লিগটা শেষ করবে ১ নম্বরে থেকে। হ্যাঁ, এটা ঠিক যে মুম্বাই সিটি এফসিরও কিছুটা সুযোগ তাদের রয়েছে। যদি কেউ বা কারা উপরের দুটো দল পয়েন্ট মিস করে, লস করে তারা, তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি সুযোগ চলে আসবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি সুযোগ কিন্তু ইস্টবেঙ্গলের, তারপরে মোহনবাগানের। ইস্টবেঙ্গল এখনো টপে রয়েছে, কোনো পয়েন্টের বিচারে নয়, গোল পার্থক্যের ডিফারেন্সে কিন্তু টপে রয়েছে। কারণ ইস্টবেঙ্গলেরও ১১টা ম্যাচ খেলে ২২ পয়েন্ট, মোহনবাগানেরও ১১টা ম্যাচ খেলে ২২ পয়েন্ট। গোল পার্থক্যে তারা রয়েছে উপরে। যদি ডার্বিটা ড্র হয়ে যায় তাহলে কি হবে? যদি ডার্বি ড্র হয় তাহলে এক এক করে পয়েন্ট পাবে, তাহলেও সেই ইস্টবেঙ্গল ১ নম্বরে, মোহনবাগান ২ নম্বরে থাকবে। আহ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরবর্তী ম্যাচটা কিন্তু ডিসাইডার হয়ে যেতে পারে তখন। তখন আবার যদি ইন্টারকাশির সঙ্গে ইস্টবেঙ্গল ড্র করে, আর ওদিকে মোহনবাগানও যদি জিতে যায়, তো অবভিয়াসলি সেক্ষেত্রে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার সুযোগ থাকে। সেই কারণে ইস্টবেঙ্গলকে এই ম্যাচটাতেই কিন্তু পেরেক গেঁথে দিতে হবে, এই ম্যাচটাতেই কিন্তু জিততে হবে। সেটা এক গোলের ডিফারেন্স হলেও তাই, তাই সই। অর্থাৎ এই রবিবারের ডার্বিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুপার সানডে বলা যেতে পারে। রবিবাসরীয় ডার্বি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের কাছে। এবং ইস্টবেঙ্গল টিম যা রয়েছে তাতে তো অসুবিধে কিছু হওয়ার কথা নয়। টিমটাকে সঠিকভাবে খেলতে হবে এবং ফার্স্ট ইলেভেনটাও ঠিকঠাক নামাতে হবে। তবে অস্কার, তিনি তো অ্যাটাকিং ফুটবল খেলছেন। আমরা দেখতে পাচ্ছি যে ৩ জন ডিফেন্ডার নিয়ে খেলছেন মূলত। যদিও আগের ম্যাচে ৪জন ডিফেন্ডার ছিল মাঠে, কিন্তু ৩ জনই মূলত ডিফেন্স করেছে। আনোয়ারের চোট ছিল, আগের দিন চোট লেগেছিল। তবে অস্কার আশাবাদী যে আনোয়ারকে এই কয়েকদিনের মধ্যে ফিট করে খেলানো যাবে ডার্বিতে। সাউলকে পাওয়া যাবে না আগামী দুটো ম্যাচে, যেটা ভীষণ বড় লস ইস্টবেঙ্গলের জন্য। মাঝ মাঠে সাউল মিগুয়েল জুটি যথেষ্ট ভালো খেলছিল, একটা অপশনও ছিল। একে তো নাওরেমও নেই, ফলে তো মাঝমাঠটা কিছুটা, এবং সৌভিকও ইয়েলো কার্ড দেখার জন্য সৌভিকও থাকবে না। হয়তো এটা কোথাও গিয়ে একটু সমস্যায় ফেলবে ইস্টবেঙ্গলকে। এখন সেই সমস্যা ওভারকাম করতে হবে অস্কার ব্রুজোকে। পাশাপাশি যেটা বলার বিষয় যে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার গত ম্যাচে কিন্তু কোনো গোল পায়নি। ইউসুফ জাজারি বা অ্যান্টন কেউই গোল পায়নি, এটাও একটা চিন্তার। পাশাপাশি মোহনবাগানও কিন্তু গোল পায়নি। দুটো টিমই 0-0 ড্র করে তারা এসছে। মোহনবাগান কয়েকটা ম্যাচে কিন্তু লাগাতার পয়েন্ট মিস করে চলেছে। অপরদিকে ইস্টবেঙ্গল আনবিটেন রয়েছে প্রায় ৮টা ম্যাচ। এটা ইস্টবেঙ্গলের জন্য ভালো। যেখানে মোহনবাগান ফর্ম হারাচ্ছে সেখানে ইস্টবেঙ্গল ফর্মে রয়েছে। এটাই কিন্তু দুটো টিমের মধ্যে ফারাক গড়ে দিতে পারে। অর্থাৎ কোথাও গিয়ে পজিটিভিটি নিয়ে ইস্টবেঙ্গল নামবে, মোহনবাগান কিছুটা নেগেটিভ জায়গা থেকে খেলতে নামবে। এবং মোহনবাগানের কর্মকর্তারাও কিন্তু তাদের খেলাতে খুব একটা খুশি নয়। জেমি ম্যাকলারেন কিংবা জেসন কামিংসদের পারফরমেন্সে খুব একটা খুশি নয় কোচও। আগের দিনে কোচের ভুলের জন্য তারা ড্র করেছে ইন্টারকাশির বিরুদ্ধে। ইন্টারকাশির বিরুদ্ধে কিন্তু তারা হেরেও যেতে পারতো। ইন্টারকাশি বরং অনেক সুযোগ পেয়েছিল। এবং আহ, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের প্রাক্তনী অভিজিৎ মন্ডলের কোচিংয়ে মোহনবাগানকে আটকে দেওয়া গেছে। তো এখন ইস্টবেঙ্গলের সামনে জেতা ছাড়া আর কোনো উপায় কিন্তু থাকছে না, জিততেই হবে। তো পরের ম্যাচ কি হবে না হবে সেটা পরের ব্যাপার। ইস্টবেঙ্গলের মহিলা টিম অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে। তারা এখনো ২-৩টে ম্যাচ বাকি ছিল, তার আগেই তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। ফলত এএফসি তে সরাসরি তারা খেলতে পারবে
কিন্তু ইস্ট বেঙ্গলকে তাদেরকেও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তাদের এসছে এবার, এবং সেটা কিন্তু করে দেখাতে হবে। তাই প্লেয়াররা প্রত্যেকে জানে, কোচও জানে যে কি করতে হবে তাদেরকে, মোটিভেশন তাদের সামনে রয়েছে অলরেডি, বাট তাদেরকে মাঠে নেমে খেলতে হবে, মাঠে নেমে তাদের উজাড় করে দিতে হবে, ডু অর ডাই। একদম ইস্টবেঙ্গলের সামনে এমনিতেই গত কয়েকটা ম্যাচ কিন্তু ওরকমই পরিস্থিতি ছিল। অস্কার বুজো টিমটাকে যেই জায়গায় নিয়ে এসছেন, এখন কিন্তু তিনিও স্বপ্ন দেখছেন যে চ্যাম্পিয়ন হওয়া যাবে। একটা সময় তারা বলছিলেন যে প্রথম 6-এর মধ্যে থাকাটাই তাদের কাছে প্রায়োরিটি হবে শুরুর দিকটা। ভেবে দেখুন, অস্কার কিন্তু তাই বলেছিলেন। তাতে আমরাও সমালোচনা করেছিলাম যে একজন কোচ কেন এতটা ব্যাকফুটে ভাবছেন। তার ভাবনার কারণ ছিল তার আগের আইএসএল গুলোতে ইস্টবেঙ্গলের ফলাফল আরো খারাপ ছিল, 9, 10, 11 নম্বরে ইস্টবেঙ্গল থাকছিল। সেখান থেকে যদি প্রথম 6টা টিমের মধ্যে থাকতে পারে, সেটা তো ভালো ফল নিঃসন্দেহে। তো এখন সেখানে ইস্টবেঙ্গল 1 নম্বরে রয়েছে, পয়েন্ট তালিকায় 1 নম্বরে রয়েছে। তো এই জায়গা থেকে 1 নম্বরটাকেই বজায় রাখতে গেলে ইস্টবেঙ্গলকে অতি অবশ্যই ডার্বি জিততে হবে। আর ডার্বি মানেই আমরা জানি যে এখানে ট্যাকটিক্যাল দিক থেকে অনেক বড় হয়ে থাকে, ইমোশন, আবেগটা অনেক বড় বিষয় হয়ে থাকে ডার্বি ম্যাচে। এই আবেগকে যে বা যারা কন্ট্রোল করে মাঠে পারফর্ম করতে পারবে, এবং জার্সির মূল্য যে যত বেশি বুঝবে, সে তত ভালো পারফর্ম করতে পারবে, এবং এর যে প্রেশারটা সে নিতে পারবে। যুব ভারতী ক্রীড়াঙ্গন এমনিতেই দুটো টিমের প্রচুর দর্শক সেখানে উপস্থিত থাকবে। তো সেই প্রেশারটা নিয়ে খেলতে হবে, জার্সির কদর করতে হবে, জার্সির মূল্যটা বুঝতে হবে। ইস্টবেঙ্গল বা মোহনবাগানের জার্সির আলাদা একটা মূল্য আছে, মূল্য মানে এখানে প্রাইস নয়, অন্য মূল্য। হ্যাঁ, তো এই জার্সির আবেগটাকেও বুঝতে হবে। ইস্টবেঙ্গল কিন্তু এখন একটা টিম হিসেবে খেলছে, এটা ভাবতে হবে, এবং সেই পারফরমেন্সটা আশা করা যেতে পারে যে আগামী ম্যাচে তারা সেই টিম হিসেবেই খেলবে এবং দারুণ কিছু করবে। এখন আশা করলাম আর আশা করে গিয়ে ম্যাচে ধেড়িয়ে এলাম, সেটা করলে তো হবে না। তাই প্রত্যেককে উজাড় করে দিতে হবে যে এটা আমাদের কাছে ফাইনাল ম্যাচ, এবং ফাইনাল ম্যাচটা খেলতে হবে, জার্সিকে সম্মান জানাতে হবে অতি অবশ্যই। কারণ এবার যে সুযোগ এসে গিয়েছে, এই সুযোগ মানে প্রিভিয়াসে ছিল না ইস্টবেঙ্গলের কাছে, অতীতে আসেনি কখনো এরকম সুযোগ, ভবিষ্যতেও আসবে কিনা কেউ জানে না। তবে এবার এই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা প্রায় 22 বছর পর, ইস্টবেঙ্গল যদি চ্যাম্পিয়ন হয় প্রায় 22 বছর পরে কিন্তু ইস্টবেঙ্গল কোনো সর্বভারতীয় স্তরের ট্রফি জিতবে। তাই বলবো যে প্রত্যেককে বলবো যে এতদিন যা হয়ে গেছে সব ভুলে গিয়ে এই ফাইনাল ম্যাচটা কিন্তু দারুণ কিছু খেলতে হবে। প্রচুর সমর্থকদের আমি আশা করবো যে তারা যাবেন মাঠে খেলা দেখতে, তাদের প্রিয় দলকে উদ্বুদ্ধ করতে, এবং অতি অবশ্যই সতর্ক রাখতে হবে রেফারির দিকেও। কারণ রেফারি আমরা জানি যে কি করেন, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সদা ব্যস্ত তারা ফাউল দিতে। তো সেটাকেও মাথায় রেখে আমার মনে হয় খেলতে হবে ইস্টবেঙ্গলের প্লেয়ারদেরকে, যাতে কোথাও এতটুকু ভুলচুক না হয়। নো ফাউল, নো ফাউল, এই চিৎকারটা যেন শোনা যায় মাঠের বাইরে থেকে, কিংবা গোলকিপার যেন বলে। অন্তত কেউ যেন কার্ড না দেখে, একটাও যেন ইয়েলো কার্ড না হয়, ক্লিন সিট যেন হয়, এবং ক্লিন সুইপ যেন হয়। একেবারে নাস্তানাবুদ করে যেন মোহনবাগানকে হারানো যায়, কিন্তু কার্ড দেখা চলবে না, সদা সতর্ক থাকতে হবে। অ্যাটাকিং ফুটবল খেলেন অস্কার, সেই অ্যাটাকেই ভরসা রাখতে হবে। দেখুন, মোহনবাগানও কিন্তু বিরাট কিছু খেলছে না যে তাদেরকে হারানো যাবে না। হ্যাঁ, বড় টিম, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা, তো তাদেরকে যতটুকু সমীহ দরকার সে সমীহ করেই কিন্তু অ্যাটাক করতে হবে, ম্যাচটা জিততে হবে। দেখা যাক আপনাদের কি মনে হচ্ছে, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, 15,000 সাবস্ক্রাইবারের দোরগোড়ায় রয়েছি। সাবস্ক্রাইব করলে সেটা কাছাকাছি পৌঁছে যাবো আরো। তো আপনাদের অপেক্ষায় থাকলাম, সাবস্ক্রিপশন করতে কোনো পয়সা লাগে না। প্লিজ ভিডিও দেখুন, লাইক করুন, শেয়ার করুন আপনাদের মতামত। থ্যাংক ইউ।